সালমান রহমান একটা মুরগির খোপও পেল না পালানোর জন্য। তার যে লক্ষ কোটি টাকা, তার একটা পরিচিত লোক নাই যে বসবে। এবং একজন আইনজীবীও কিন্তু তার পক্ষে যাই না। এবং আপনি লুক এট দ্য হেট্রেড, মানুষ কিভাবে সেখানে গিয়ে ডিম মারছে, স্যান্ডেল মারছে। ওনার সন্তানরা এগুলি দেখছে না যে আমার এই কি লাভ, আমার এখন মেফেয়ারে বসে হাওয়ানা চুরুট খেয়ে, যে আমার বাবার এই অবস্থা বা আমার মার এই অবস্থা, আমার চাচের অবস্থা, কোর্টে বমি করে দিয়েছে ভয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আছে কি লাভ কি? আমি যখন দেখছি সোশ্যাল স্ট্যান্ডার্ড কোথাও গেল, টাকা ডাজন্ট ম্যাটার, ইভেন আ প্রস্টিটিউট মেক্স মানি, রাইট, ইট সিরিয়াসলি ডাজন্ট ম্যাটার। আপনি কতটা পায় টাকার সাথে যদি, শুনেন আমি আপনাকে একটা কথা বলি, এই কথাটা মনে রাখবেন। আপনি যদি টাকা পয়সা কামাই করেন না, দ্যাটস প্রফিট। আপনি যখন অনেক বেশি সম্পত্তি করবেন, লাভ হবে, দ্যাটস গ্রোথ। ওর মধ্যে যখন মোরালিটি থাকবে, দ্যাটস সাকসেস, দ্যাট ইজ সাকসেস। সো আজকে সালমান রহমানদের কোটি কোটি, হাজার হাজার, লক্ষ কোটি টাকা, সালমান কেন, সালমান বলেন, এসালম বলেন, যাদের বলেন, এদের জন্য কি অপেক্ষা করছে? এই যে অসম্মানী অপেক্ষা করছে, যেটা রনি একদম ঠিক মতো বলেছে, এদের সন্তানরা ভবিষ্যতে কি মুখ দেখাবে, কার সাথে কথা বলবে? এটা তো আল্লাহ তো ওইটা রেখে, আমি বললাম না যে ওনার মনে করেছিল যে অন্য কাউকে টাকা দিয়ে দেবে, কিন্তু আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই, আল্লাহ নারাজ হয়েছে। আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই। তার মানে আমি জানি আপনি দেখেছেন নাকি ওনার একটা বক্তব্যে, আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন, কার ভুল ধরা, কার সঠিক করা পর্যন্ত হাত চলে গিয়েছে। তো এই জিনিসগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং ওনার যেটা সিন্ডিকেট ছিল, ঠিকই বললো যে সালমান রহমান কিন্তু অনেক আগের ব্যবসায়ী, ওনার আশেপাশের যারা ছিল কেউ কিন্তু ওনার বন্ধু না। উনি ছোট ছোট কিছু লোক বের করতেন শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য, ছোট ছোট, এই যে মনে করেন চোরাই গাড়ির ব্যবসায়ী আছে কিছু, তারপর আরো কিছু দালাল আছে, এদেরকে দিয়ে উনি ওই কোম্পানি, সিক কোম্পানিগুলি এনে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ওগুলি দিয়ে শেয়ার মার্কেটে দিয়ে ছাত্ররা যখন রাস্তায় নামলো, ঠিক সেই সময় কিন্তু সালমান এফ রহমানের উদ্যোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সব ব্যবসায়ীদের একটা সম্মিলন, অলওয়েজ দিস ইজ হোয়াট হি ডাজ। এবং এটা কেবল এইবারেই না, প্রতিবার। এবং আপনি জানেন, সো আনফরচুনেট দ্যাট সালমান রহমান বা দরবেশ, উনি সব ব্যবসায়ীকে পার্সোনালি বলে দিত যে আপনি এটা বলবেন, আপনি এটা বলবেন, আপনি প্রশংসা করবেন, আপনি এটা করবেন। কেউ যদি সত্যি কোনো কথা বলতে চেত, সেটা যদি সালমান সাহেবের এগেনস্টে যেত, সালমান রহমানের এগেনস্টে যেত, তাহলে উনি বলতে দিত না। এবং উনি আগে থেকে বলে দিত। উনি তো 15 বছর উনি গণভবনের সম্পূর্ণ কেমিস্ট্রিটা জানতো, কার কথা কে শুনবে, কে বুঝবে, কাকে বলতে হবে, উনি সব জানতো। এই জন্য আগে থেকে একটা প্রিকনসিভ আইডিয়া সবার মধ্যে থাকতো। এখন ব্যবসায়ী মানুষরা, সাধারণ মানুষকে দেখেন, এফবিসি সাইটা কিভাবে ধ্বংস করেছে। সালমান রহমানের পায়ের কাছে যে পড়বে, সে এফবিসি এর সভাপতি হবে। রাইট, যে পায়ের কাছে পড়বে, সে বিসিএস এর সভাপতি হবে। ইলেকশনটা উঠিয়ে দিল, সব তার লোক, সব জায়গায় তার লোক। তো এই লোকরা আপনি কি বলেন, এই লোককে কি একবার ফাঁসি দেওয়া যায়? এবং পরে যে আবার এই হত্যাগুলির সাথে জড়িত হলো, এই লোকরা আপনি কি করবেন? আপনি বলেন, বারবার ফাঁসি দিতে হবে, আপনার দাবি সেটি। যে বিষয়টি আপনি পতনের কথা বলেছেন, এটা পরাজয় না, ডিফিট না, অবশ্যই এটা পতন। এই পতন থেকে আমাদের কি শিক্ষা? আমাদের এই শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহর জমিনে অহংকারের সাথে হাঁটবো না। আমার মানুষের সাথে, খারাপ মানুষের, আমার বিরুদ্ধের কথাটা আমার নেয়ার মানসিকতা থাকতে হবে, যে আমার সমালোচনা করবে সেই আমার শত্রু না। আমি আমার ক্ষমতা দিয়ে যাকে ইচ্ছা তাকে জেলে দিব না, যাকে ইচ্ছা তাকে ক্ষতি দেব না। আমি সম্মানী ব্যক্তিকে সম্মান করব, আমার মধ্যে খোদাত্ব আসবে না। আমাদের মধ্যে বিবেচনায় নিতে হবে, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। শুধু পকেটের ব্যাপারটা না, অনেক মানুষ আছে কিন্তু ফিনান্সিয়ালি করাপ্টেড না, কিন্তু মেন্টালি করাপ্টেড। তারা তাদের বিরুদ্ধে কোনো কিছু, ইন্টেলেকচুয়ালি মেন্টালি করাপ্টেড, তারা তাদের বিরুদ্ধে কিছু নিতে চায়। আমাদের এই জিনিসগুলি মাথায় আনতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় আনতে হবে, যদি আমরা দেশকে ভালো, আজকের দিনে কোনো ব্যক্তির পক্ষে দেশ চালানো সম্ভব না, দেশ চালাবে সিস্টেম। আমার মানসিকতা থাকতে হবে, ইফ আই এম দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, আই হ্যাভ টু পিক আপ পিপল হু আর মোর ইন্টেলিজেন্ট দেন আই এম। I may be politically qualified. So আমার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি আমার ক্যাবিনেটে থাকবে, সো দ্যাট আমি ইচ্ছা করলেও আমি করতে পারবো না। দেখেন, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা কমিটি ছিল, উনিও কিন্তু যদি নেমে জিবরাইল বলে দিত নবী এটা বলেছে সব শেষ না, উনিও ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বল, আপনার হযরত আলীর সাথে কথা বলছে, আপনার আবু বকরের সাথে, সবার সাথে কথা বলছে, ওনার সূরা কমিটি ছিল, আলাপ হয়েছে, আর্গুমেন্ট হয়েছে। তাহলে তার মানে কি, যদি সেই পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ হয়ে থাকে, উনি যদি পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানব হয়ে থাকে, এই উদাহরণ তো আছেই। তো আপনি যদি কারোর সাথেই কথা না বলেন, কেউই বুদ্ধিমান না, কেউই নাই দুনিয়াতে, কারোর সাথেই কোনো কিছু নাই, লাভ নাই। এই আলোচনা চলবে, শেষ। আমাদের এই আলোচনা চলবে আর একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা দেখছেন এসএটিভি সংলাপ, নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গটা মাথার পর রেখে
সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জননেত্রী শেখ হাসিনা সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না। এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করতে তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে। আমাদের তাতে প্রোডাক্টিভিটি বাড়বে না। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গটা মাথার পর রেখে সাংবাদিক স্বাধীনতা নিশ্চিত হবে না। যতবার আমরা কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রতিটি জায়গায় জননেত্রী শেখ হাসিনা সফল ছিলেন। বাংলাদেশের করণীয়টা কি? সরকারের তরফ থেকে সবকিছু করা সম্ভব নয়। এই ধারাটা সঠিক না। এটা এখন তর্ক বিতর্কের সময় নয়। এটার সমাধান কি? দুর্ভোগকে আবার পুঁজি করে কিন্তু ব্যাপকভাবে আরো মুনাফা লোটা যায়। যারা এই অনিয়মগুলো করতে তারা কিন্তু আবার ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, একটু বিরতির আগে আমরা শুনছিলাম আন্দালিব রহমান পার্থর কথা। এবার আবার আমরা ফিরে যাব গোলাম মাওলা রনির কাছে। আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের কথা, যেটি 7 দিন পেরুলো, সময় খুবই কম। আমাদের আন্দালিব রহমান পার্থ বলেছেন যে তাদেরকে গ্রেস পিরিয়ড দিতে হবে, সময় দিতে হবে, এবং দেশের মানুষ তাদেরকে সময় দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু পথ তো অনেক পিচ্ছিল। এই যে প্রশাসন আছে, সিভিল প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন, এটি তো পচে গেছে একেবারে। এই প্রশাসনের উপর ভর করে তারা সামনে এগোবে কি করে? মানে এই পিচ্ছিল পথে তারা গাইডলাইন দেবে কি করে? কি বলবেন আপনি? জনাব পার্থ তিনি কি মনে করেন আমি বলতে পারি না, কিন্তু আমি মনে করি যে এই সরকারে যারা আছেন কর্তা ব্যক্তি, তাদেরকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা এবং অভিজ্ঞতা, সাহস কোনোটাই আমার নেই। জ্ঞানের সবচেয়ে বড় সমস্যা হলো আপনার চেয়ে যারা অভিজ্ঞ জ্ঞানীগুণী ব্যক্তি, তাদেরকে কোনো পরামর্শ দেওয়া এটা মারাত্মক অপরাধ। তা আমি সেই অপরাধটা করতে যাব না। আমি শুধুমাত্র যে কাজটি করতে চাই বা বলতে চাই সেটা হলো কতগুলো তথ্য এবং উপাত্ত যা ঘটছে এই সমাজে, যেগুলো আমি দেখছি, জনাব পার্থ হয়তো সেগুলো দেখছেন না, আবার উনি যেগুলো দেখছেন আমি হয়তো সেগুলো দেখছি না। সবগুলো হয়তো দেখছেন না। রাইট, দেখছেন না। তা ওনার হলো উনি যদি আমাকে বলেন যে মিস্টার রনি আপনার এই জিনিসগুলো আমি দেখেছি, নাও ইট ইজ আপ টু ইউ। তো সেই দিক থেকে ইংরেজিতে আমাদের দুটো শব্দ আছে, লয় আমরা ব্যবহার করি, ম্যালিস অ্যান্ড প্রিজুডিস। তো আমি বা জনাব পার্থ আমরা যে কথাগুলো বলছি এখানে, এর সঙ্গে আসলে আমাদের কোনো ম্যালিসও নেই, প্রিজুডিস নেই। আমরা দুজনই খুব অল্প বয়সে সংসদ সদস্য হয়েছি এবং আমি 3rd জেনারেশনের পলিটিশিয়ান, মানে 3য় জেনারেশনের পলিটিশিয়ান। তো পার্থ সাহেবও তার 2য় জেনারেশন বা 3য় জেনারেশন পলিটিশিয়ান। ফলে আমরা মন্ত্রী, এমপি, রাষ্ট্র ক্ষমতা এগুলো অনেক আগে থেকে দেখে আসছি। টাকা পয়সা মাশাআল্লাহ আমাদেরও দুটো ডাল ভাত খাওয়ার জন্য যা দরকার আছে, এরপরে আর লাগে না আলহামদুলিল্লাহ। আমাদের সালমান এফ রহমান হওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিনই হয়নি। 80 দশক তো তিনি খুব পজিটিভ ছিলেন, মানে একেবারে হিরো ছিলেন। আর তখন আমি ইনকিলাবে চাকরি করতাম। তো তখন আমার কাছে মনে হয় না যে সালমান সাহেবের মতো আমার একটা গাড়ি দরকার, অত বড় একটা অফিস দরকার। আমার কাছে আমি যেটা পরিশ্রম করতে চাই আলহামদুলিল্লাহ। তো সেই দিক থেকে যে বক্তব্যটা সেটা হলো এই সমাজে আমাদের বাঙালির কতগুলো কালচার আছে। এই সমাজে এখনও বেয়াদবি পছন্দ করা হয় না। মুরব্বীদের সামনে কেউ সিগারেট খেলো, সে যত বড় হোক না কেন, গ্রহণযোগ্যতা পায় না। গ্রহণযোগ্যতা পায় না। আমাদের সমাজে এখনও পায়ের ভুর পা